আচ্ছা, ইন্ডিয়ান ইকোনমিতে আজকে আমরা ব্যাংকিং সিস্টেম করাবো, ব্যাংকিং সিস্টেম নিয়ে জাস্ট জানবো। ব্যাংকিং এর কোনো টার্ম বা কিছু সেগুলো নিয়ে ডিটেলসে যাব না। আজকে জাস্ট কত রকমের ব্যাংক হয় ইন্ডিয়াতে কাজ করছে, ঠিক আছে, কি কি কোনটা কি ধরনের ব্যাংক সেটা নিয়ে জানবো। ব্যাংকিং সিস্টেমের মধ্যে আরো জিনিস আছে ডিটেলসে, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। সেটাতে বিভিন্ন টার্ম ব্যাংকের সাথে রিলেটেড বিভিন্ন টার্ম এবং সেগুলো কি, এগুলো কিভাবে কাজ করে ব্যাংকগুলো, সেগুলো করবো নেক্সট ক্লাসে। আজকে জাস্ট আমরা ব্যাংকিং সিস্টেমটা কিভাবে কাজ করছে জাস্ট সেটাই দেখবো, বা কোন কোন সিস্টেম আছে ইন্ডিয়াতে, এক্সিস্টিং যে সিস্টেমগুলো আছে ব্যাংকিং সেগুলো দেখবো। শুরু করা যাক। ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া বলছে দ্য ব্যাংক, ব্যাংকের কাজ কি, ব্যাংক কিভাবে চলে। একটা ব্যাংক, ব্যাংক আমাদের কাছ থেকে ডিপোজিট নেয়, আমরা সেখানে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট করি, বা ফিক্সড ডিপোজিট করি, বা রেকারিং ডিপোজিট করি। সেগুলো ব্যাংক কি করে, ব্যাংক সেগুলোকে আবার, আমরা যে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট করছি তার জন্য ব্যাংক আমাদেরকে কি দেয়, ইন্টারেস্ট দেয়। এবং সেই যে আমাদের টাকাটা, সেটা আবার আরো হায়ার ইন্টারেস্টে ব্যাংক অন্য কোনো সংস্থাকে বা অন্য কোনো ব্যক্তিকে লোন হিসেবে দেয়। তাহলে ব্যাংক কি করে, আমাদের কাছ থেকে ডিপোজিট নেয়, আমাদেরকে যে ইন্টারেস্ট রেটে তারা ইন্টারেস্ট দেয় তার থেকে হায়ার ইন্টারেস্টে অন্য কোনো কাস্টমারের কাছে বা অন্য কোনো সংস্থার কাছে সেই আমাদের টাকাটাই লোন হিসেবে দেয়। যেহেতু হায়ার ইন্টারেস্টে দিচ্ছে, তাহলে যে মাঝখানে যে মার্জিনটা, সেটা ব্যাংকের লাভ, প্রফিট অফ দ্য ব্যাংক। ব্যাংকের ইনকামটা কি, আমাদেরকে যে টাকাটা দিচ্ছে সেটা কোথা থেকে পাচ্ছে, অন্য থেকে ইন্টারেস্ট হিসেবে সেটা নিচ্ছে, এটাই হচ্ছে ব্যাংকের লাভ। তাহলে ব্যাংক যে টাকাটা আমাদেরকে ইন্টারেস্ট দেয়, বা ডিপোজিটরকে, ব্যাংকে যারা ডিপোজিটর আছে, আমরা তো ডিপোজিটর, তা আমাদেরকে যে টাকাটা ইন্টারেস্ট দেয়, আমরা যে সেভিং অ্যাকাউন্ট করেছি, কারেন্ট অ্যাকাউন্ট করেছি, ফিক্সড ডিপোজিট করেছি, টার্ম বা রেকারিং ডিপোজিট করেছি, তার জন্য তো আমরা ইন্টারেস্ট পাই। তো আমরা যে ইন্টারেস্টটা পাই ব্যাংক থেকে, তাকে কি বলা হয়, ডিপোজিট রেট। যে ইন্টারেস্টটা আমরা পাচ্ছি ডিপোজিট করার জন্য তাকে বলা হচ্ছে ডিপোজিট রেট। আর ব্যাংক যে টাকাটা ধার দিচ্ছে, মানে লোন দিচ্ছে কাউকে, সেটা আমিও নিতে পারি বা কোনো সংস্থাও নিতে পারে, সেইটা যে রেটে নেয় ব্যাংক, সুদটা, তাকে বলা হয় লেন্ডিং রেট। তাহলে লেন্ডিং রেট কাকে বলে, ব্যাংক কাউকে লোন দিলে যে রেটে সুদ নেয় তাকে বলা হয় লেন্ডিং রেট। আমরা ডিপোজিটাররা ব্যাংকে টাকা রাখার জন্য যে রেটে সুদ পাই বা ইন্টারেস্ট পাই তাকে বলা হয় ডিপোজিট রেট। ব্যাংক বলছে বিভিন্ন রকমের হয়, ভারতবর্ষে যা ব্যাংক আছে বিভিন্ন রকমের হয়। আমরা আগের দিন পড়েছি, গত ক্লাসে করেছি, যে সব ব্যাংকের, যত ব্যাংক আছে ভারতবর্ষে, যত কমার্শিয়াল ব্যাংক আছে, তাদের হেডকে, মানে তাদেরকে নিয়ন্ত্রণ করে কে, কন্ট্রোল করে কে, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেটাকে আবার কি ব্যাংক বলা হয়, ইকোনমির ভাষায় সেন্ট্রাল ব্যাংক। তাহলে প্রত্যেকটা দেশের আরবিআই এর মতো একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে। আমেরিকার ক্ষেত্রে সেটার নাম হচ্ছে ফেডারেল ব্যাংক, ঠিক আছে। চীনের ক্ষেত্রে সেটার নাম হচ্ছে পিপলস ব্যাংক। এরকম প্রত্যেক দেশে একটা সেন্ট্রাল ব্যাংক থাকে। আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকের নাম আরবিআই। তাহলে আমরা যদি একটা ছক করি, সবার উপরে কে আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তার নিচে অনেক রকমের ব্যাংক আছে, ঠিক আছে। কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক কোনগুলো, যেগুলো ব্যবসা করছে মার্কেটে, মানে লোকের কাছ, লোকের ডিপোজিট দিচ্ছে এবং লোককে লোন দিয়ে তাদের ইনকাম করছে, তাদেরকে বলা হয় কমার্শিয়াল ব্যাংক, যে ব্যাংকগুলোতে আমরা টাকা রাখি। তো কমার্শিয়াল ব্যাংক আবার দু রকমের হতে পারে। একটা হতে পারে শিডিউল কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে। সেই শিডিউল কমার্শিয়াল ব্যাংক আবার কি হয়, শিডিউল কমার্শিয়াল ব্যাংক কি হতে পারে, পাবলিক হতে পারে, পাবলিক সেক্টরের, মানে যেখানে গভর্নমেন্টের শেয়ার বেশি আছে। আবার প্রাইভেট সেক্টর হতে পারে, মানে সেখানে গভর্নমেন্টের শেয়ার থাকতেও পারে, বা গভর্নমেন্টের শেয়ার থেকে প্রাইভেটের শেয়ার বেশি আছে। তাহলে শিডিউল কমার্শিয়াল ব্যাংক দু রকমের হয়, একটা পাবলিক সেক্টর ব্যাংক, একটা প্রাইভেট সেক্টর ব্যাংক। আমরা তাহলে এখানে সবগুলো জানবো। কমার্শিয়াল ব্যাংক এই গেল। এরপরে কোঅপারেটিভ ব্যাংক আছে, যেটা কমার্শিয়াল ব্যাংক নয়,
তার কাজ কিন্তু ওই শুধুমাত্র ইনকাম করা নয়। কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন উইকার সেকশনদেরকে লোন প্রোভাইড করে, ছাত্র ছাত্রী বা কৃষক এদেরকে লোন প্রোভাইড করে খুব কম ইন্টারেস্ট রেটে। ঠিক আছে, সেগুলো কোঅপারেটিভ ব্যাংকের কাজ। এছাড়া আরআরবি হয়, রিজিওনাল রুরাল ব্যাংক, সেগুলোরও বিভিন্ন কাজ আছে। রুরাল ইন্ডাস্ট্রি গুলোকে, যে রুরাল যে ইন্ডাস্ট্রি গুলো হয়, মানে বিভিন্ন তাঁতের শাড়ি বা চট বস্তা ইত্যাদি তৈরি করার যে ছোট ছোট ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, সেই কুটির শিল্পগুলোকে কি করে রিভাইভ করানোর জন্য লোন প্রোভাইড করে আরআরবি, রুরাল ইন্ডাস্ট্রিগুলোকে চাঙ্গা করার জন্য। এছাড়া লোকাল এরিয়া ব্যাংক হয়, স্পেশালাইজড ব্যাংক হয়, বিভিন্ন স্পেশাল পারপাসে সেগুলো তৈরি। যেমন এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক মানে কি, ফুল ফর্ম কি, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। মানে তার কাজ কি এক্সপোর্ট এবং ইম্পোর্ট রিলেটেড লোন প্রোভাইড করা বা বিভিন্ন সেটেলমেন্ট করা। সেটা এক্সিম ব্যাংকের স্পেশাল একটা মানে ইস্যু নিয়ে তৈরি। সেরকম স্পেশালাইজড ব্যাংক আছে। স্মল ফিনান্স ব্যাংক, তারা কি ছোট 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 ধার প্রোভাইড করে। ঠিক আছে, স্মল ফিনান্স, খুব গরিব মানুষদেরকে ছোট ছোট ধার ঋণ প্রোভাইড করে, স্মল ফিনান্স। পেমেন্ট ব্যাংক আমরা বর্তমানে ফোনে ইউজ করছি, পেটিএম পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, সেটা কি এগুলো আমরা জানবো। এগুলো হচ্ছে পেমেন্ট ব্যাংক। নেক্সট আমরা দেখছি টাইপস অফ ব্যাংক দেখলাম। এবার ফাংশন অফ ব্যাংকস, ব্যাংকের কাজ কি। দ্য মেজর ফাংশন অফ ব্যাংকস আর অলমোস্ট দ্য সেম, বাট দ্য সেট অফ পিপল each sector or type deals with may differ. Given below the function of the banks in India. তাহলে প্রত্যেকটা ব্যাংকের কাজ মোটামুটি একই, কিন্তু বিভিন্ন রকমের সাথে কিভাবে সেটা ডিল করে সেই অনুযায়ী ছোট ছোট পার্থক্যগুলো রয়েছে। প্রথমত, একটা ব্যাংক কি করে, অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিটস ফ্রম দ্য পাবলিক, আমাদের মতো লোকের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করে। মানে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট বা এফডি আরডি ইত্যাদি ডিপোজিট ব্যাংকে করি। প্রোভাইড ডিমান্ড উইথড্রল ফ্যাসিলিটি, আমরা যখন ইচ্ছা টাকা তুলতে পারি সেভিং অ্যাকাউন্ট থেকে, কারেন্ট অ্যাকাউন্ট থেকে। তাহলে আমাদের এই যে ডিমান্ড, ডিমান্ড অন ডিমান্ডে আমাদেরকে টাকা প্রোভাইড করা, তাই সেটাই বলছে প্রোভাইড ডিমান্ড উইথড্রল ফ্যাসিলিটি, মানুষকে উইথড্রল ফ্যাসিলিটি দেওয়া তার ডিমান্ডের উপর। লেন্ডিং ফ্যাসিলিটি, লোন দেওয়া। লেন্ডিং ফ্যাসিলিটি মানে আমাদেরকে বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে লোন দেওয়া, লেন্ডিং ফ্যাসিলিটি। ট্রান্সফার অফ ফান্ডস, আমরা ব্যাংক থেকে যদি অন্য কোথাও টাকা পাঠাতে চাই বা কাউকে পাঠাতে চাই বা অন্য ব্যাংকে পাঠাতে চাই, ইত্যাদি ট্রান্সফার ওয়ার্ক গুলো ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, আরটিজিএস, এনইএফটি ইত্যাদি। ইস্যু অফ ড্রাফটস, ড্রাফট ইস্যু করা। অনেক সময় আমরা ড্রাফট ইস্যু মানে করি, কোনো একজনের নামে ড্রাফটে টাকা দিই। প্রোভাইড কাস্টমার উইথ লকার ফ্যাসিলিটি, আমাদের বহু মূল্যবান যদি জিনিস থাকে বাড়িতে রাখা, যদি রিস্ক হয়ে যায় চুরি ডাকাতির ভয়ে, সেক্ষেত্রে আমরা ব্যাংকে লকার ফ্যাসিলিটি পেয়ে থাকি, সেটাও ব্যাংক আমাদের প্রোভাইড করে। ডিলিং উইথ ফরেন এক্সচেঞ্জ, আমরা যদি ডলারে পয়সা কামাই তখন আমাদের কি হবে, ডলার ভাঙাতে গেলে কোথায় যেতে হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংকের থেকে সেই ডলার ভাঙিয়ে আমাদেরকে টাকায় রূপান্তর করতে হবে। বা আমরা বিদেশে যেতে চাইলে আমরা ব্যাংকের মাধ্যমে আমাদের টাকাটাকে ডলারে রূপান্তরিত করে বিদেশে নিয়ে যাবো ইত্যাদি। এক্সচেঞ্জ মানে মানি এক্সচেঞ্জ বা ফরেন এক্সচেঞ্জটা ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে ব্যাংকের মূলত মেন কাজ, প্রাইমারি ফাংশন অফ দ্য ব্যাংক এগুলো। এবার প্রথমে আমরা যেটা দেখেছিলাম, সেন্ট্রাল ব্যাংক ছিল একদম উপরে, সবার উপরে ছিল সেন্ট্রাল বা আরবিআই, সেটা নিয়ে আমরা অনেক ডিটেলসে দেখেছি। তাও এখানে দেখবো যে সেন্ট্রাল ব্যাংকের মূলত কাজ কি। সেন্ট্রাল ব্যাংক মানে একটা দেশের সবচেয়ে উপরে থাকে যে ব্যাংক, তাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক। আমাদের ক্ষেত্রে সেটা কি, আরবিআই। আরবিআই এর নিচে ছিল অন্যান্য গুলো। তাহলে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইচ কান্ট্রি হ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক দ্যাট রেগুলেটস অল দ্য আদার ব্যাংকস ইন দ্য পার্টিকুলার কান্ট্রি। তাহলে প্রত্যেকটা দেশে একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে, যে অন্যান্য যা ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে বা রেগুলেট করে। দ্য মেন ফাংশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ টু অ্যাক্ট অ্যাজ দ্য গভর্নমেন্টস ব্যাংক। তাহলে আমরা পড়েছিলাম কি, গভর্নমেন্ট তার টাকা কোথায় রাখে, রাজ্য সরকারও বা কেন্দ্র সরকারও, তার যে টাকাটা সে কোন ব্যাংকে রাখে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে গভর্নমেন্টের ব্যাংক কার কে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ কি, গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে কাজ করা। অ্যান্ড গাইড অ্যান্ড রেগুলেট দ্য আদার ব্যাংকিং ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি, এবং দেশের অন্যান্য ব্যাংকগুলোকে গাইড করা এবং রেগুলেট করা।
Given below are the function of the central bank of a country. কোন দেশের সেন্ট্রাল ব্যাংকের কাজগুলো হচ্ছে গাইডিং আদার ব্যাংকস, ইস্যুইং কারেন্সি আমরা দেখেছিলাম। আচ্ছা, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স কত টাকার নোট ইস্যু করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স কত টাকার পেপার কারেন্সি ইস্যু করতে পারে? আগের ক্লাসে করিয়েছিলাম, মনে আছে? মনে নেই কারো? 1 টাকার নোট আর বাদ বাকি সব খুচরো পয়সা, সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স করে। আর বাদ বাকি যা 1 টাকার উপর থেকে 2 টাকা থেকে 1000 টাকা অব্দি, বর্তমানে 2000 টাকা অব্দি বর্তমানে কে ইস্যু করে? আরবিআই। তাহলে এই যে নোট ইস্যু করা, কারেন্সি ইস্যু করা, সেটাও তো কার কাজ? ইস্যুইং কারেন্সি সেন্ট্রাল ব্যাংকের কাজ। ইমপ্লিমেন্টিং দ্য মনিটারি পলিসিস, মনিটারি পলিসি আমরা করেছি ক্লাসটা। ইনফ্লেশনের সময় কিভাবে মানি সাপ্লাই কমিয়ে দেবে ইনফ্লেশন বাড়লে, এবং ডিফ্লেশন হলে, ইনফ্লেশন কমলে কিভাবে মানি সাপ্লাই কমিয়ে দেবে, সেটা কে কিভাবে করেছে আমরা দেখেছি। ব্যাংক রেট, রেপো রেট ইত্যাদি পড়েছিলাম। তাহলে এটাকে বলা হয় মনিটারি পলিসি, এটাকে ইমপ্লিমেন্ট করা আরবিআই এর কাজ। সুপারভাইজার অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম, যে ফিনান্সিয়াল সিস্টেমটা চলছে তার সুপারভাইজ করা, দেখাশোনা করা। ইন আদার ওয়ার্ডস, দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি মে অলসো বি নোন অ্যাজ দ্য ব্যাংকার্স ব্যাংক। এবং অন্যান্য ব্যাংকগুলো আমরা দেখছিলাম তারা কি করছিল, যে ওই রিজার্ভ ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছিল, বা তাদের যখন এক্সেস টাকা হচ্ছিল তারা রিজার্ভ ব্যাংকে রেখে দিচ্ছিল, তাই তো? রিজার্ভ ব্যাংকে তারা রেখে রিভার্স রেপো রেটে সুদ নিচ্ছিল। তাহলে ব্যাংকারদের আবার ব্যাংক আলাদা, যে ব্যাংকগুলো আছে এসবিআই, ব্যাংক অফ বরোদা, ইউবিআই, তাদের ব্যাংকার কে? আরবিআই। তাহলে আরবিআই কে আমরা বলা হয় ব্যাংকার অফ দ্য ব্যাংক। আর একটা জিনিস, আরবিআই কে আরেকটা জিনিসও বলা হয় যে লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট। এটা কিন্তু পরীক্ষায় এসছে এই কথাটা, লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট। মানে যখন কোনো ব্যাংক টাকা পাচ্ছে না কোথাও, তখন সে কার কাছে ধার নিতে যাবে? আরবিআই এর কাছে। সেই জন্য সে হচ্ছে লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট, মানে শেষ সম্বল। অন্যান্য ব্যাংকের কাছে আরবিআই হচ্ছে শেষ সম্বল, লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট। Provide assistance to the other banks of the country and manage the financial system of the country under the supervision of the government. তাহলে সরকারের তত্ত্বাবধানে আরবিআই কি করছে? আরবিআই দেশের ফিনান্সিয়াল সিস্টেমটাকে সুপারভাইজ করছে, এবং অন্যান্য ব্যাংকগুলোর ব্যাংকার এবং গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে কাজ করছে, কারেন্সি ইস্যু করছে, মনিটারি পলিসির মাধ্যমে দেশের ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করছে এবং দেশের গ্রোথকে এনশিওর করছে। এটাই হচ্ছে আরবিআই এর মূল কাজ। ঠিক আছে? তো সেন্ট্রাল ব্যাংকের কাজ আমরা দেখলাম, এবং আমাদের সেন্ট্রাল ব্যাংক আরবিআই সেটা দেখলাম। নেক্সট আমরা দেখব, তার মধ্যে এবার ব্যাংকের মধ্যে ছিল, সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে ছিল শিডিউল কমার্শিয়াল ব্যাংক ছিল এবং কোঅপারেটিভ ব্যাংক ছিল। কমার্শিয়াল ব্যাংক কি আমরা জানলাম, আরো ডিটেলসে জানবো। তার আগে আমরা জানতে, কোঅপারেটিভ ব্যাংকটা কি? কোঅপারেটিভ ব্যাংক বলছে দিস ব্যাংকস আর অর্গানাইজড আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাক্ট। কোঅপারেটিভ ব্যাংকটা স্টেট গভর্নমেন্ট অ্যাক্টের মাধ্যমে পড়ছে, অর্গানাইজড হয়। দে গিভ টার্ম লোনস টু দ্য এগ্রিকালচার সেক্টর অ্যান্ড আদার অ্যালাইড অ্যাক্টিভিটিস। এগ্রিকালচার এবং এগ্রিকালচারের সাথে যুক্ত অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো, ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আছে, তাদেরকে ছোট ছোট লোন অল্প সময়ের জন্য প্রোভাইড করা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের একটা কাজ। শুধুমাত্র প্রফিট মেকিং নয়, ছোট ছোট সেক্টর গুলোকে বাঁচানোর জন্য কোঅপারেটিভ ব্যাংক তৈরি করা হয়েছিল। এগ্রিকালচারাল লোন প্রোভাইড করা, এগ্রিকালচারের সাথে আলাদা যে আদার্স যে সেক্টর গুলো রিলেটেড, তাদেরকে ছোট ছোট লোন সময়ের জন্য প্রোভাইড করা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের একটা কাজ। দ্য মেইন গোল অফ কোঅপারেটিভ ব্যাংক ইজ টু প্রমোট সোশ্যাল ওয়েলফেয়ার বাই প্রোভাইডিং কনসেশনাল লোনস। অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংকের কাজ কি? ব্যবসা করা, প্রফিট করা নিজের, কিন্তু প্রফিট মোটিভে তৈরি হয়েছিল কমার্শিয়াল ব্যাংক। বাট কোঅপারেটিভ ব্যাংক কেন তৈরি হয়েছে? মেন এমস কি? মেন এম হচ্ছে ওয়েলফেয়ার, মেন এমস হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, মানে সামাজিক সুরক্ষা প্রদান করা। যারা ব্যাংকিং ফ্যাসিলিটি পাচ্ছে না, কমার্শিয়াল ব্যাংক যাদেরকে নেগলেক্ট করছে, লোন দিতে চাইছে না, তাদেরকে খুঁজে খুঁজে উঁচুতে তোলার জন্য, ইকুয়ালিটি এনশিওর করার জন্য তাদেরকে লোন দেওয়া, ছোট ছোট লোন দেওয়া। দে আর অর্গানাইজড ইন দ্য 3 tier স্ট্রাকচার।
তো কোঅপারেটিভ ব্যাংকের তিনটে স্ট্রাকচার হয়, ঠিক আছে, তিনটে স্তর হয়। যেমন আমরা পঞ্চায়েতের জানি তিনটে স্তর হয়, পলিটিতে আমরা পড়েছি পঞ্চায়েতের স্তর। একদম নিচে থাকে কি? পঞ্চায়েত সমিতি। তার উপরে কি থাকে? মনে আছে? যেগুলো পড়া আছে তো নিশ্চয়ই, এগুলো পড়ার মধ্যে পড়ে। তো ঠিক সেরকমই এই যে কোঅপারেটিভ ব্যাংকের কি হয়, তিনটে স্তর হয়। একটা একদম নিচে বলছে বলছে ফাউন্ডেড বাই আরবিআই গভর্নমেন্ট। তিনটে স্তর হচ্ছে কি কি? স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তার উপরে আছে ডিস্ট্রিক্ট লেভেলের একটা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, আর একদম নিচে হচ্ছে ভিলেজ লেভেল। তো এটা দেখলে আমার এরকম হবে, যদি এ করি। একদম উপরে কোন স্তর আছে? একদম উপরে যে যে কোঅপারেটিভ ব্যাংক থাকে সেটা স্টেট কোঅপারেটিভ ব্যাংক বলে। মাঝের যে স্তরটা আছে সেটাকে বলা হয় সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। আর একদম গ্রাউন্ড লেভেলে যে কোঅপারেটিভ ব্যাংকটা আছে তাকে বলা হয় ভিলেজ কোঅপারেটিভ ব্যাংক। তাহলে কোঅপারেটিভ ব্যাংক এই তিনটে স্তরে কাজ করে। এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এ কিন্তু একে টাকা প্রোভাইড করে। এই ভিলেজ কোঅপারেটিভ ব্যাংক একদম গ্রাউন্ড লেভেলে গরিব মানুষদেরকে লোন প্রোভাইড করে। তো ভিলেজ কোঅপারেটিভ ব্যাংক টাকাটা কোথা থেকে পায়? সে পায় এই স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে টাকাটা পায়। আর তাহলে মাঝখানে এর কাজ কি? সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কাজ এই যে উপরের লেভেলে স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং নিচের লেভেলে ভিলেজ কোঅপারেটিভ ব্যাংক, এদের দুজনের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে। এই মিডিল স্তরে যেটা আছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, তার কাজ হচ্ছে এদের দুজনের মধ্যে সমন্বয় সাধন করা, ঠিক আছে। আর লোনটা আসলে ভিলেজ কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে গরিব মানুষরা পেয়ে থাকে। তাহলে তিনটে স্তর আছে। স্টেট লেভেলে কি? স্টেট কোঅপারেটিভ ব্যাংক রেগুলেটেড বাই আরবিআই, স্টেট গভর্নমেন্ট, নাবার্ড। স্টেট গভর্নমেন্ট এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, একে তিনটে সংস্থা রেগুলেট করে, মানে নিয়ন্ত্রণ করে। আরবিআই, যেহেতু আরবিআই সব ব্যাংকের হেড, তাহলে আরবিআই নিয়ন্ত্রণ করছে। 2 নম্বর কে নিয়ন্ত্রণ করছে ন্যাবার্ড। ন্যাবার্ড বলে একটা সংস্থা আছে, তারা কি এগ্রিকালচারাল রুল মানে লোন প্রোভাইড করে। তাহলে এগ্রিকালচারাল লোন যেহেতু এর কাজ প্রোভাইড করা, আবার এরও কাজ কি এগ্রিকালচারাল লোন প্রোভাইড করা, সেই জন্য এর রেগুলেটর কিন্তু ন্যাবার্ডও। ন্যাবার্ড আর একটা কি, যেহেতু স্টেট লেভেল আছে সেই জন্য গভর্নমেন্টও এর কিন্তু কন্ট্রোল করে থাকে। কার লোন দরকার কার লোন দরকার না সেটা গভর্নমেন্টও জানা দরকার, যে কারা হচ্ছে সত্যি সত্যি পিছিয়ে আছে, সেই জন্য গভর্নমেন্টও রেগুলেট করে থাকে। মানি ইজ দেন ডিস্ট্রিবিউট টু দ্য পাবলিক। তাহলে এগুলো আরবিআই, গভর্নমেন্ট এবং ন্যাবার্ড, এরা তিনজন রেগুলেট করছে। হ্যাঁ, করে তাহলে এরা ফান্ডও করছে কারা? এই তিনটেই। যারা রেগুলেট করছে, রেগুলেট বাই আরবিআই, স্টেট গভর্নমেন্ট এবং ন্যাবার্ড, এরা তিনজন নিয়ন্ত্রণ করছে। এবং টাকাও কে দিচ্ছে? এরা তিনজনই, আরবিআইও দিচ্ছে, স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, আর নেভারও দিচ্ছে। এরা তিনজন একে টাকা প্রোভাইড করছে, করে এদের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে মানুষের কাছে সেই টাকাটা লোন হিসেবে পৌঁছে যাচ্ছে। মানি ইজ দেন ডিস্ট্রিবিউটেড টু দ্য পাবলিক। এবার কনসেশনাল সিআরআর, এসএলআর অ্যাপ্লাইজ টু দিস ব্যাংকস। আমরা পড়েছিলাম প্রত্যেক ব্যাংকে ব্যবসা করতে গেলে সিআরআর রাখতে হয়। সিআরআরটা কি? প্রত্যেক ব্যাংককে আরবিআই কিছু টাকা আরবিআই তে রাখতে বাধ্য করে, যে সে তার জন্য কোনো সুদ দেবে না, আরবিআই রাখতেই হবে এত পার্সেন্ট। তো সেটা হচ্ছে সিআরআর। এসএলআরটার কি? কিছু পার্সেন্টেজ নিজের কাছে রেখে দিতে হবে, সেটা ব্যবসা করা যাবে না, সেটাকে বলা হতো এসএলআর। তো এই কোঅপারেটিভ ব্যাংকেরও সিআরআর এসএলআর দিতে হয়, কিন্তু সেটা কনসেশনাল, মানে অন্যান্য ব্যাংকের যতটা দিতে হয় তত পার্সেন্টেজ নয়, এখানে কনসেশন মেলে, আরো কম পার্সেন্টেজ দিতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড টপ ম্যানেজমেন্ট ইজ ইলেক্টেড বাই মেম্বার্স। তাহলে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মালিককে স্টেট গভর্নমেন্ট। এবার টিয়ার 2 তে আছে ডিস্ট্রিক্ট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেলে কি বলছে? সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক বলে, যার কাজ আমি বলে দিয়েছি, এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করা। থার্ড টিয়ার হচ্ছে প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ ব্যাংক, প্রাইমারি এগ্রিকালচার সোসাইটিও বলা হয়। প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ ব্যাংক বা প্রাইমারি এগ্রিকালচারাল সোসাইটি, এর কাজ কি? এই হচ্ছে মূলত গ্রামগঞ্জের যে ক্ষুদ্র কৃষক আছে বা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদেরকে লোন প্রোভাইড করে থাকে। এই লাস্ট যে লেভেলটা, যে ভিলেজে যে তৃণমূল লেভেল, যেটা গ্রাসরুট লেভেলে যেটা আছে, তার কাজ হচ্ছে এইটা, মানে লোনটা প্রোভাইড করা। তাহলে কোঅপারেটিভ ব্যাংক আমরা দেখলাম, বোঝা গেছে? সবাই বোঝা গেছে কোঅপারেটিভ ব্যাংক কি? অসুবিধা নেই তো কোনো?
কারো কোনো ডাউট আছে? ওকে, এবার আমরা দেখবো কমার্শিয়াল ব্যাংক কি। কোঅপারেটিভ ব্যাংক কি জানলাম, কোঅপারেটিভ ব্যাংকের কটা স্তর হয় জানলাম, কোন স্তরে কি কাজ, কাদের দ্বারা কোঅপারেটিভ ব্যাংক রেগুলেটেড হয়, কাদের দ্বারা ফান্ডটা পায়, সেগুলো আমরা জানলাম। নেক্সট আমরা দেখবো কমার্শিয়াল ব্যাংক, যে ব্যাংকগুলোতে আমাদের বিভিন্ন ডিপোজিট আছে, সেই ব্যাংকগুলো সম্বন্ধে জানবো। অর্গানাইজড আন্ডার দ্য ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট 1956, এই অ্যাক্টের দ্বারা ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে মানে আরবিআই। দে অপারেট অন এ কমার্শিয়াল বেসিস অ্যান্ড ইটস মেন অবজেক্টিভ ইজ প্রফিট। তাহলে কোঅপারেটিভ ব্যাংকের মেন অবজেক্টিভ ছিল সোশ্যাল ওয়েলফেয়ার, বাট কমার্শিয়াল ব্যাংকের মেন অবজেক্টিভ কি? প্রফিট। দে হ্যাভ এ ইউনিফাইড স্ট্রাকচার অ্যান্ড আর ওন্ড বাই দ্য গভর্নমেন্ট, স্টেট অর এনি প্রাইভেট এন্টিটি। তাহলে গভর্নমেন্টের দ্বারা, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট বা যে কোনো প্রাইভেট এন্টিটি কিন্তু এই কমার্শিয়াল ব্যাংকের মালিক হতে পারে। দে টেন্ড টু অল সেক্টরস রেঞ্জিং ফ্রম রুরাল টু আরবান, গ্রাম থেকে শহর সব জায়গাতেই এগুলো আছে। দিস ব্যাংকস ডু নট চার্জ কনসেশনাল ইন্টারেস্ট রেটস আনলেস ইনস্ট্রাক্টেড বাই দ্য আরবিআই। তাহলে তারা ইন্টারেস্টের ক্ষেত্রে মানুষকে কোনো রকম কনসেশন দেয় না, মানে মানুষকে লোন দিলে কোনো মানে কোনো কনসেশন বা কম করে না, যদি না আরবিআই তাদেরকে নির্দেশ দেয়। আরবিআই অনেক সময়, ঠিক আছে, তাদেরকে নির্দেশ দেয় কিছু প্রায়োরিটি সেক্টর লেন্ডিং করতে। পিএসএল বলে একটা কথা হয়, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, মানে কারা প্রায়োরিটি পাবে লোন নেওয়ার ক্ষেত্রে সেটা আরবিআই অনেক সময় ঠিক করে দেয়। তো অনেক ব্যাংকে তাদেরকে খুব কম ইন্টারেস্ট রেটে লোন দিতে হয়, ঠিক আছে। তো আরবিআই যদি এরকম ঠিক না করে দেয়, তাহলে কিন্তু তারা কোনো রকম কোনো কনসেশন দেয় না এই যে কমার্শিয়াল ব্যাংকগুলো। পাবলিক ডিপোজিটস আর দ্য মেন সোর্স অফ ফান্ডস ফর দিস ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংক ফান্ড কোথা থেকে পেতো, টাকা কোথা থেকে পেতো? সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট দিত, নেবার্ড দিত, এবং আর কে দিত? আরবিআই দিত। কিন্তু এরা টাকা কোথা থেকে পায়? মানুষের কাছ থেকে যেটা ডিপোজিট হিসেবে নেয়, সেটাই তারা লোন হিসেবে অন্য কাউকে প্রোভাইড করে। তাহলে এই যে মানুষের যে ডিপোজিট, এটাই হচ্ছে তাদের সোর্স অফ দ্য ফান্ড। দ্য কমার্শিয়াল ব্যাংক ক্যান বি ফার্দার ডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ। তো এই কমার্শিয়াল ব্যাংককে তিন ভাগে ভাগ করা যায়। কমার্শিয়াল ব্যাংক তিন রকমের হয়, একটা হচ্ছে পাবলিক সেক্টর, আর একটা প্রাইভেট সেক্টর, আর একটা ফরেন ব্যাংক। ঠিক আছে, পাবলিক সেক্টর ব্যাংক, এ ব্যাংক হোয়ার দ্য মেজরিটি স্টেকস আর ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি। তাহলে যে কমার্শিয়াল ব্যাংকে মোর দ্যান 51% গভর্নমেন্টের আন্ডারে আছে, তাকে বলবো আমরা পাবলিক সেক্টর ব্যাংক। যেখানে 51%-এর বেশি শেয়ার গভর্নমেন্ট, সেটাই হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক। একেবারে পুরোপুরি কিন্তু গভর্নমেন্ট নয়, মোর দ্যান 51%, ঠিক আছে, মেজর শেয়ারটা আছে গভর্নমেন্টের, সেটাই হচ্ছে, আর সেই ব্যাংকে আমরা বলবো হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক। আর প্রাইভেট সেক্টর ব্যাংক কি? যেখানে গভর্নমেন্টের শেয়ার 50%-এর কম আছে, প্রাইভেট শেয়ার বেশি আছে, মোর দ্যান 51%, সেটাকে বলো প্রাইভেট ব্যাংক। আর ফরেন ব্যাংক কোন? যে বিদেশি ব্যাংকগুলো আমাদের দেশে এসে মানে কমার্শিয়াল কাজ চালাচ্ছে, তাকে বলবো হচ্ছে এইচএসবিসি। এগুলো হচ্ছে কি? ফরেন ব্যাংক। তাহলে পাবলিক সেক্টর ব্যাংকের এক্সাম্পল কি হতে পারে? এসবিআই, ব্যাংক অফ বরোদা, ইউবিআই, ইউকো ব্যাংক ইত্যাদি সব হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক, যেখানে গভর্নমেন্টের শেয়ার বেশি আছে, মোর দ্যান 51%, ঠিক আছে। আর বেসরকারি ব্যাংক কোনগুলো আছে? প্রাইভেট সেক্টর ব্যাংক। প্রাইভেট সেক্টর ব্যাংক আছে হচ্ছে আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলো হচ্ছে সব প্রাইভেট সেক্টর ব্যাংক। আর আমাদের এখানে ফরেন ব্যাংক কোনটা আছে? হংকং এর এইচএসবিসি বলে একটা ব্যাংক আছে, ঠিক আছে। এরকম আরো অনেকগুলো ফরেন ব্যাংক আছে, ঠিক আছে, যেগুলো আমাদের মানে জানার দরকার নেই, জাস্ট কোনটা কোন ব্যাংক জানলেই হবে, মুখস্থ সব আসে না পরীক্ষায়। ইয়ে সাউন্ড হচ্ছে। নেক্সট আমরা দেখবো আরআরবি, হ্যালো স্যার। রিজনাল রুরাল ব্যাংক কি? স্যার, একটা প্রশ্ন ছিল। বলছি এই যে বিভিন্ন ধরনের ব্যাংকগুলো আছে, এই যে ইন্টারেস্ট রেট কোনটা বেশি আর কোন কি রকম আছে ইন্টারেস্ট রেট?
ইন্টারেস্ট রেট যে কোনো ব্যাংক নিজে ঠিক করে সে কত ইন্টারেস্ট রেট নেবে। মানে এখন প্রেজেন্টলি কেমন ইন্টারেস্ট রেট এখন বিভিন্ন ব্যাংকে কেউ দিচ্ছে? মানে সব ব্যাংক একই ইন্টারেস্ট রেট নেয় না, এক একটা ব্যাংকে এক এক রকম ইন্টারেস্ট রেট হয়, সেটা নিজস্ব ইন্টারেস্ট রেট নিজেরাই ঠিক করে। মানে আরবিআই কোনো ঠিক করে দেয় না যে কোনো ব্যাংক কার কাছ থেকে কত লোনের জন্য ইন্টারেস্ট নেবে বা দেবে, সেটা তারা নিজেরাই ঠিক করে, সেই ব্যাংক নিজে ঠিক করে, ব্যাংকের যারা ডিরেক্টর তারা ঠিক করে। ঠিক আছে, এই জন্য এক একটা ব্যাংকের এক এক রকম হয়। ওকে, এই হলো ব্যাপার। আচ্ছা, এরপরে রিজিওনাল রুরাল ব্যাংকস, আরআরবি। এটা কি? দিজ আর স্পেশাল টাইপস অফ কমার্শিয়াল ব্যাংক দ্যাট প্রোভাইড কনসেশনাল ক্রেডিট টু এগ্রিকালচার অ্যান্ড রুরাল সেক্টর। তাহলে এটা এক ধরনের কমার্শিয়াল ব্যাংকই, কিন্তু তারা স্পেশাল লোন দেয় তাদেরকে কনসেশনাল রেটে, এগ্রিকালচার এবং রুরাল সেক্টরে যারা ইন্ডাস্ট্রি আছে ছোট ছোট তাদেরকে লোন প্রোভাইড করে আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক। আরআরবি ওয়ার এস্টাবলিশড ইন 1975, এই খুব ইম্পর্টেন্ট, এটা এসছে অনেকবার পরীক্ষায়। 1975 সালে তৈরি হয়, অ্যান্ড আর রেজিস্টার্ড আন্ডার দ্য রিজিওনাল রুরাল ব্যাংক অ্যাক্ট 1976। আরআরবি আর জয়েন্ট ভেঞ্চার বিটুইন, এটা খুব ইম্পর্টেন্ট, যে আরআরবির কাদের মধ্যে জয়েন্ট ভেঞ্চার? আরআরবি আর জয়েন্ট ভেঞ্চার্স বিটুইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। তাহলে একটা আরআরবির মালিক কে হয়? এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার থাকে 50%, আর 15% শেয়ার থাকে হচ্ছে আহ রাজ্য সরকারের, স্টেট গভর্নমেন্টের, আর 35% ব্যাংকের। মানে সেটা এসবিআই হতে পারে বা ব্যাংক অফ বরোদা হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে। তার একটা আরআরবির মালিককে তিনজন, সেন্ট্রাল গভর্নমেন্ট মোর মানে 50% শেয়ার থাকবে, 35% শেয়ার থাকবে যে কোনো কমার্শিয়াল ব্যাংক, মানে সেটা এসবিআই হতে পারে, ব্যাংক অফ বরোদা হতে পারে, বা যে কোনো কমার্শিয়াল ব্যাংক হতে পারে। আর 15% শেয়ার থাকে হচ্ছে স্টেট গভর্নমেন্টের। এটা হচ্ছে আরআরবির মালিকানা। 196 আরআরবিস হ্যাভ বিন established from 1987 to 2005। 1987 থেকে 2005-এর মধ্যে 196টা আরআরবি গঠন করা হয়েছিল। ফ্রম 2005 onwards, গভর্নমেন্ট স্টার্টেড মার্জার অফ আরআরবি, thus reducing the number of আরআরবি to 82। তো 2005 সালের পর থেকে সরকার সিদ্ধান্ত নেয় আস্তে আস্তে আরআরবির সংখ্যা কমাবো, এবং তার ফলে এখন বর্তমানে বেশিটা আরবিআই আছে। One RRB cannot open its branch in more than 3 geographically connected districts। একটা আরআরবি 3টে জিওগ্রাফিক্যালি কানেক্টেড ডিস্ট্রিক্টের বাইরে তার কোনো ব্রাঞ্চ খুলতে পারে না। মানে পাশাপাশি 3টে ডিস্ট্রিক্ট জিওগ্রাফিক কানেক্টেড হতে হবে, সেই 3টে ডিস্ট্রিক্টের বাইরে আর তার কোনো ব্রাঞ্চ খুলতে পারবে না, এটা একটা নিয়ম। ওকে, নেক্সট আছে স্মল ফিনান্স ব্যাংক। এখন আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক বলে একটা ব্যাংক দেখা যাচ্ছে। তো স্মল ফিনান্স ব্যাংকটা কি? স্মল ফিনান্স ব্যাংক হচ্ছে, as the name suggests, this type of bank looks after the micro industries, small farmers, and the unorganized sectors of the society by providing them loans and financial assistance। তাহলে একদম সোসাইটিতে ছোট ছোট যে চাষিরা আছে বা একদম মাইক্রো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, ছোট ছোট জিনিস বানাচ্ছে, ধূপ সাবান ইত্যাদি তৈরি করছে ছোট ছোট মানে বাড়িতে, আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করছে, আনঅর্গানাইজ মানে যারা, যাদের কোনো লিখিত পড়িত কাজ না, এই যে, কোনো জায়গায় কনস্ট্রাকশনের কাজ করা, এরকম আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করছে তাদেরকে সোশ্যাল সিকিউরিটি দেওয়া বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, টাকা পয়সা লোন হিসেবে দেওয়া, এটার কাজ করে হচ্ছে স্মল ফিনান্স ব্যাংক। দিস ব্যাংকস আর গভর্নড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি। এবং এটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? আরবিআই দ্বারা। আরবিআই হচ্ছে নিয়ন্ত্রক। এর উদাহরণ হচ্ছে এই উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক বলে একটা নতুন ব্যাংক এখন দেখতে পাচ্ছি চারিদিকে, এটা একটা স্মল ফিনান্স ব্যাংকের উদাহরণ। নেক্সট আমরা দেখবো পেমেন্ট ব্যাংক কি। পেমেন্ট ব্যাংক যেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ওগুলো কি? নিউলি ইন্ট্রোডিউসড ফর্ম অফ ব্যাংকিং, দ্য বলছে দ্য পেমেন্ট ব্যাংকস হ্যাভ বিন কনসেপচুয়ালাইজড বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে পেমেন্ট ব্যাংকের ধারণাটা কে আনে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পিপল উইথ অ্যান অ্যাকাউন্ট ইন দ্য পেমেন্ট ব্যাংক ক্যান অনলি ডিপোজিট
an amount of up to 1 lakh and cannot apply for loans or credit cards under this account. তাহলে আমাদের যদি পেটিএম পেমেন্ট ব্যাংকে বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট করি আমরা আমরা কত টাকা রাখতে পারবো? সবচেয়ে বেশি 1 লাখ টাকাই রাখতে পারবো, তার বেশি টাকা আমরা ডিপোজিট রাখতে পারবো না। এবং পেমেন্ট ব্যাংক আমাদেরকে লোন দিতে পারে না। আমরা অন্যান্য ব্যাংক এসবিআই বা যে কোনো ফিজিক্যাল কমার্শিয়াল ব্যাংকে আমরা লোন পেতে পারি, কিন্তু পেমেন্ট ব্যাংক কখনো লোন প্রোভাইড করতে পারে না। আর কি বলছে? পেমেন্ট ব্যাংক এই যে ক্রেডিট কার্ড দিতে পারে না। পেমেন্ট ব্যাংক আমাদেরকে ডেবিট কার্ড প্রোভাইড করতে পারে, টাকা তুলতে পারবো আমরা, বাট ক্রেডিট কার্ড প্রোভাইড করতে পারে না। যেহেতু লোন দিতে পারে না সেহেতু ক্রেডিট কার্ডও দিতে পারে না। ক্রেডিট কার্ড দেওয়ার রাইট পেমেন্ট ব্যাংকের নেই। আর একটা জিনিস এখানে লেখা নেই, সেটা পেমেন্ট ব্যাংকে কখনো টার্ম ডিপোজিট হয় না। টার্ম ডিপোজিট হয় না। হ্যালো, হ্যাঁ, কল্যাণী থেকে কিছু শোনা যাচ্ছে না, আমরা কিছু শুনতে পাচ্ছি না। তো ঠিক আছে, এখনো শোনা যাচ্ছে না? হ্যাঁ চলছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে, এতক্ষণ কিছু শোনা যাচ্ছিল না। ওকে, অন্য জায়গাগুলোতেও কি শোনা যাচ্ছিল না? মালদা, পূর্ত ভবন, আসানসোল, আপনারা কি শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছিলাম, পূর্তবন বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি আবার রিপিট করে দিচ্ছি। পেমেন্ট ব্যাংক, ওকে, থ্যাংক ইউ। স্যার বলছিলাম পেমেন্টস ব্যাংক যে পেটিএম পেমেন্টস ব্যাংক আছে সেখানে তো টার্ম ডিপোজিট আছে। হ্যাঁ সেখানে তো টার্ম ডিপোজিট আছে পেটিএম পেমেন্টস ব্যাংকে। মানে ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট আছে, হ্যাঁ আছে স্যার। তাহলে নিউলি ইন্ট্রোডিউস হতে পারে। ঠিক আছে, সেই ফ্যাসিলিটিটা ছিল না আগে। তো যাই হোক, ক্রেডিট কার্ড প্রোভাইড করতে পারে না পেমেন্ট ব্যাংক, সেখানে আমরা 1 লাখ টাকার বেশি রাখতে পারবো না, ডিপোজিট করতে পারবো না। আর তারা লোন প্রোভাইড করতে পারে না। এটা হচ্ছে পেমেন্ট ব্যাংকের সাথে কমার্শিয়াল ব্যাংকের বেসিক ডিফারেন্স। অপশনস ফর অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, দ্য ইস্যু অফ এটিএম অ্যান্ড ডেবিট কার্ড ক্যান বি ডান থ্রু পেমেন্ট ব্যাংক। তাহলে বাদ বাকি এগুলো বাদ দিয়ে আর সবকিছু কিন্তু এই পেমেন্ট ব্যাংকের থ্রুতে হয়। ঠিক আছে, পেমেন্ট ব্যাংকের উদাহরণ এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক। তাহলে আজকে আপাতত আমরা এই পর্যন্ত করব। জাস্ট স্ট্রাকচারটা দেখলাম, ব্যাংকিং এর স্ট্রাকচার কত রকমের হয়। একদম সেন্ট্রালে উপরে থাকে আরবিআই, আরবিআই এর নিচে বিভিন্ন ব্যাংক আছে। একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক তিন রকমের হয়: পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক আর ফরেন ব্যাংক। ঠিক আছে, তাদের মূল উদ্দেশ্য কি? প্রফিট মেকিং। এছাড়া কোঅপারেটিভ ব্যাংক হয়, কোঅপারেটিভ ব্যাংকের 3টে স্ট্রাকচার হয়। একদম উপরে থাকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, মিডিলে থাকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, একদম নিচে থাকে প্রাইমারি কোঅপারেটিভ ব্যাংক। প্রাইমারি এগ্রিকালচারাল সোসাইটিও তাদেরকে বলা হয়। এছাড়া আর কি ব্যাংক আছে? আরআরবি বলে থাকে একটা ব্যাংক। আরআরবি কথা হচ্ছে যে রিজিওনাল রুরাল ব্যাংক। তার কাজও কি? গ্রামের একদম গরিব মানুষদেরকে, কৃষক এবং বা তা মাইক্রো ফিন্যান্সের সাথে যুক্ত, মাইক্রো স্মল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদেরকে লোন প্রোভাইড করা। আর কি আছে? আর ছিল হচ্ছে আমরা পেমেন্ট ব্যাংক। পেমেন্ট ব্যাংকের কাজ আমরা দেখলাম। আর কি? স্মল ফিনান্স ব্যাংক, তারও কাজ হচ্ছে একদম ছোট ছোট ক্ষুদ্র মানুষদেরকে লোন প্রোভাইড করা। আরআরবির মালিক কে ছিল? তিনজন মিলে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংক আর আরআরবির মালিক হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের 50% শেয়ার থাকে, স্টেট গভর্নমেন্টের 15% এবং 35% শেয়ার থাকে হচ্ছে অন্য বাদ বাকি কমার্শিয়াল ব্যাংকে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম, স্ট্রাকচারটা। এরপরে ব্যাংকিং সিস্টেমের সাথে রিলেটেড কিভাবে ব্যাংক একটা নিজস্ব রেট ঠিক করে, ইন্টারেস্ট রেট কিভাবে নেবে, তার যে ইভলিউশনটা হয়েছে। প্রথমে কি ছিল? বেস রেট ছিল, বেস রেটের পরে বিপিএলআর হলো, তারপরে এমসিএলআর হলো। সেগুলো কি জিনিস সেগুলো আমরা জানবো। আর ব্যাংকের সাথে রিলেটেড বিভিন্ন টার্মস আমরা নেক্সট ক্লাসে জানবো এবং ব্যাংকিং এর আরো ডিটেলসটা দিয়ে আমরা ব্যাংকিং চ্যাপ্টারটা শেষ করব। আজকে এই অবধি থাকলো, স্ট্রাকচারটা বুঝলাম। সবাই ভালো থাকবেন।